আজকে ক্লাসটা এরকমভাবে ভিডিও করেই করতে বাধ্য হচ্ছি, তার কারণ আমরা প্রত্যেকেই জানি সকাল থেকে খুব একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই জন্য ক্লাসটা হতে পারলো না। কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি ক্লাসটাকে মিস করি তাহলে আমাদের যে গতিটা তৈরি হয়েছে সেই গতিটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি মূলত এই ভিডিওগুলো বানাই শুধুই মাত্র তোরা আমার কাছে যারা অফলাইন পড়িস তাদেরকে একটু গতি দেওয়ার জন্যে। সেই জন্যে এই ভিডিওর না থাকে কোনো এডিশন, মানে কোনো এডিট করা এসব কিছু থাকে না। অনেক সময় অনেক চ্যাপ্টারের মধ্যিখান থেকে শুরু হয়, তো সেই জন্যে এই ভিডিওগুলো একমাত্র তোরা ছাড়া বাকিদের বোঝাটা খুব মুশকিল। তো যাই হোক, বাড়তি কথা না বাড়িয়ে আমি শুরু করি। প্রথম আমি তোদেরকে নির্ধারী অবধি পড়িয়েছিলাম, তারপর আমরা আজকে চলে যাব পার্সেন মানে ব্যক্তিতে। এই পার্সেন বা ব্যক্তির সেকশনটা হচ্ছে আন্ডার সেকশন হচ্ছে কি 2 সাবসেকশন 31। এটা একটু মাথায় রাখবি, এগুলো পর এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। এবার ইনকাম ট্যাক্সের ভাষায় পার্সেন বলতে কি বোঝাচ্ছে? ইনকাম ট্যাক্সের ভাষায় পার্সেন বলতে বোঝাচ্ছে কোনো স্বতন্ত্র ব্যক্তি। সেই স্বতন্ত্র ব্যক্তি সে যদি অপ্রাপ্তবয়স্ক বা তোরকে বিকৃত মস্তিষ্ক হয় তাহলেও কোনো ক্ষতি নেই। ইনকাম ট্যাক্স তাহলেও তাকে স্বতন্ত্র ব্যক্তি বলেই গণ্য করবে। তারপরে কোনো হিন্দু যৌথ পরিবার মানে একটা আনডিভাইডেড ফ্যামিলি ব্যবসা চলছে, তাহলে সেই ব্যবসা তো নিশ্চয়ই একটা কারোর নামে হিসেব নিকেশ হয়, তাকে ইনকাম ট্যাক্স স্বতন্ত্র ব্যক্তি বলে, মানে তাকে পার্সন বা ব্যক্তি বলে গণ্য করছে। নাম্বার 3, কোনো কোম্পানি। তো ব্যাপারটা হচ্ছে যে দায় সীমাবদ্ধ। আমরা বিজনেস স্টাডিজে পড়েছি যে আনলিমিটেড দায়, লিমিটেড দায়। যখন আমরা কোনো কোম্পানির কথা ভাবি, কোম্পানিতে কি হয়, বাজারে মালিকানা বিক্রি করে, মানে শেয়ার বিক্রি করে। কোনো একজন ব্যক্তি যতখানি পরিমাণ শেয়ার করে কেনে, তার দ্বারাই সে মানে সীমাবদ্ধ দায় তার জন্য তৈরি হয়। তাহলে সেই জন্য বলছে দায় দ্বারা সীমাবদ্ধ কোনো পাবলিক বা প্রাইভেট কোম্পানি, ভারতীয় বা বিদেশি যাই হোক না কেন, সেটা একটা ব্যক্তি বলে গণ্য হয় সেই কোম্পানিটা। অংশীদারি কারবার। অংশীদারি কারবার কি হয়? অংশীদারি কারবার বেশ কয়েকজনকে নিয়ে তৈরি হয় এবং তাদের নিবন্ধীকৃত হোক বা না হোক, এই অংশীদারি কারবারটা একটা স্বতন্ত্র ব্যক্তি বলে গণ্য হয়। ব্যক্তিবর্গের সমিতি অথবা তহবিল মানে কোঅপারেটিভ সোসাইটি, যেটা আমরা পড়ে এসেছি বিজনেস স্টাডিজে, সেটাও ব্যক্তি বলে গণ্য হয়। কোনো আঞ্চলিক কর্তৃপক্ষ মানে মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিক সাপ্লাই, এগুলো একটা ব্যক্তি বলে গণ্য হয়। আইন অনুসারে সৃষ্ট এমন কৃত্রিম ব্যক্তি। আইন অনুসারে সৃষ্ট এমন কৃত্রিম ব্যক্তি মানে ধর কোনো কোম্পানি যদি ফর্ম করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আইন অনুসারে সৃষ্টি। আচ্ছা, আমি এখানে সেই ব্যাপারটা বলিনি। আইন অনুসারে সৃষ্টি এমন প্রতিটি কৃত্রিম ব্যক্তি যিনি ওপরে বর্ণিত কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত নন। কিরকম বলছে? কোনো দেবমূর্তি বা দেবত্ব, কোনো দাতব্য প্রতিষ্ঠান বা আইন অনুসারে সৃষ্ট কোনো কৃত্রিম ব্যক্তি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখ, পুরীর মন্দিরের প্রভু জগন্নাথ। তাহলে পুরীর মন্দিরের প্রভু জগন্নাথ একেবারে আইন অনুসারে সৃষ্টি। ওখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডের নাম ট্রাস্টি বোর্ড। তারাই এই সমস্ত পুরীর মন্দিরের সমস্ত কিছুকে চালায়। দক্ষিণেশ্বরে যে এত বড় কর্মকাণ্ড চলছে, সেখানে একটা ট্রাস্টি বোর্ড আছে, তাহলে সেই ট্রাস্টি বোর্ডই চালায়। তাহলে এগুলোই হচ্ছে আইন অনুসারে সৃষ্ট একটা কৃত্রিম ব্যক্তি। ঠিক আছে? এই হয়ে যাওয়ার পর এখান থেকে কি পড়বি একটু ছোট্ট করে, এই পার্সন মানে ব্যক্তির বৈশিষ্ট্যটা পড়বি। তারপরে যাবি হচ্ছে আয়ের উৎস। আয়ের উৎস বলতে বোঝায় যেখান থেকে মানে কন্টিনিউয়াস আয় উৎপাদন হয়ে চলেছে। কিন্তু আয়ের উৎসে কারা কারা পড়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা দেয়নি। কিন্তু আয়ের খাত, হেডস অফ ইনকাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ইনকাম ট্যাক্সে 5টা আয়ের খাত আছে। 5টা খাত থেকে আমাদের কি করতে হবে? আমাদের ইনকাম, গ্রস টোটাল ইনকাম বার করতে হবে। সেই 5টা খাত কি? একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি,
নাম্বার 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নাম্বার 3 ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। তারপরে 4 নাম্বার হচ্ছে ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনস আর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই 5টা, তাহলে এই 5টা সোর্স থেকে রোজগার হয়। ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে অবশ্যই এগুলো তো ডিসকাস করার ব্যাপার আছে, এখনই এগুলো ডিসকাস করে সময় নষ্ট করছি না, শুধু বলি স্যালারি সেকেন্ড সেমিস্টারে পড়ব, তারপর ক্যাপিটাল গেইনস থার্ড সেমিস্টারে পড়ব, ইনকাম ফ্রম আদার সোর্স পড়ব হচ্ছে থার্ড সেমিস্টারে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বোধহয় ফোর্থ সেমিস্টারে পড়ব। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সিলেবাসের স্ট্রাকচার। আর ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন কোথাও পড়বো না এই সিলেবাসে, পড়বো অবশ্যই আগামী দিনে পড়বো। এইগুলোকে যোগ করে মানে এগুলো থেকে ইনকাম বেরোবে, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম। কি হবে? এটাকে আমরা বলবো গ্রস টোটাল ইনকাম। তাহলে এই যে গ্রস টোটাল ইনকাম পেলাম, তাহলে এই সমগ্র মোট আয়েরও একটা সেকশন আছে, কি সেটা হচ্ছে 80B। ঠিক আছে, সেকশনটা হচ্ছে 80B। এইরকম ভাবে আমরা গ্রস টোটাল ইনকাম বার করব। এরপরে যেটা বার করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে টোটাল ইনকাম, মোট আয় অথবা ট্যাক্সেবল ইনকাম। সেখানে এই গ্রস টোটাল ইনকাম থেকে না গভর্নমেন্ট বাধ্যতামূলকভাবে কিছু ছাড় দেয়, সেটাকে বলা হয় হচ্ছে ডিডাকশন। ছাড় দেয়। সেটা 80C থেকে আর 80U অবধি বলা আছে। আর চ্যাপ্টার 6A মানে এগুলো ক্লজ, চ্যাপ্টারকে এরকম ভাবে বলা হয় চ্যাপ্টার 6A ক্লজ 80C থেকে 80U অবধি বলা আছে। মানে এখানে গভর্নমেন্ট বললেও ছাড় দেবে, না বললেও ছাড় দেবে। সেটাই দেখ মোট আয় টোটাল ইনকামের কথা বলেছে, যে সমস্ত ওই তাকিয়ে দেখ সমগ্র মোট আয় থেকে আয়কর আইনের 6A পরিচ্ছেদের বর্ণিত ছাড়গুলি বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয় হচ্ছে মোট আয়। এবং লক্ষ্য করে দেখ আলটিমেটলি কি করা হয়েছে, মোট আয়টাকে মানে তো ডিরাইভ করা হয়েছে বইতে যেভাবে আমি করেছি, তারপরে ডিডাকশন করে টোটাল ইনকাম বার করেছে। ঠিক আছে, এবার মোট আয়ের বৈশিষ্ট্যটা একটু পড়ে নেব। আর এখান থেকেও কয়েকটা জায়গা হয়তো রয়েছে, তো আমি কি করব, এটাই মোটামুটি এই চ্যাপ্টারটার একেবারে বেসিক আইডিয়া। আমি প্রত্যেকবারের মতন এই ভিডিওটা দেখ, আমি তোদের গ্রুপে প্রত্যেকে কতটুকু পড়তে হবে বাংলা এবং ইংরেজি দুটোই দাগ করে পাঠাচ্ছি। তারপর আরেকটা ভিডিওতে আমরা এমসিকিউটা স্টার্ট করব, মানে এমসিকিউটা তোদের কাছে কিভাবে করতে হয় তার একটা নমুনা দেখাবো, তারপর তোরা বাড়ি থেকে করবি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা উঠে যাবে। এরপর একটা ছোট্ট চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা এক্ষুনি করবো না। এরপরে যে চ্যাপ্টারটা আছে এটাতে সামান্য কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো করলে আমাদের ট্যাক্সের সিলেবাস শেষ হয়ে যাবে। আপাতত এই ভিডিওটা এইটুকুই। সবাইকে অনেক গুড মর্নিং জানালাম, বৃষ্টি মিশ্রিত গুড মর্নিং জানালাম। সবাই ভিডিওটা ভালো করে দেখিস।